হ্যালো এভরিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো এই চ্যানেলে একটা নতুন ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খুবই ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে আপনাদের সবার জন্য, যারা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে রয়েছেন। তো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হবে। তো এখানে আপনাদের আজকের ভিডিওতে আমি জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ নিয়ে সমস্ত ডিটেলসে বলবো। অর্থাৎ আপনারা যখন জিপিএফ আপনাদের চালু হবে, কিভাবে চালু হচ্ছে আপনাদের অফিস থেকে, এবং নমিনির ব্যাপারে আপনাদের বলবো, কে নমিনি আপনি রাখতে পারবেন, কাদেরকে রাখতে পারবেন না, আপনি কিভাবে জিপিএফের টাকা তুলতে পারবেন, ঠিক আছে? সমস্ত কিন্তু আপনাদের বলবো। আপনাদের গ্রুপ এ বি সি ডি প্রত্যেকটা স্টাফদের কীভাবে জিপিএফ অ্যাকাউন্ট চালু করা হয় এবং কোন কোন কেসে আপনারা টাকা তুলতে পারবেন, এবং নমিনির ক্ষেত্রে কারা কারা যোগ্য হবে এবং কিভাবে নমিনিকে বাদ দেওয়া যাবে, সমস্ত কিন্তু আপনাদের ডিটেলসে বলবো। দয়া করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অনেকেই আমার চ্যানেলের 2019 রোপা অর্থাৎ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সের যে ভিডিওটা রয়েছেন সেটা দেখেছেন, এবং সেটা প্রায় আপনাদের 51 থেকে 52 হাজার ভিউ হয়ে গিয়েছে অলরেডি, আমি দেখেছি। এবার ব্যাপার হলো, সেই রোপা 2019-এ কিছু ভুল ত্রুটি আমার ভিডিওতে রয়েছে। তো সেখানে কিছু আমাকে কারেকশান করতে হবে। তো সেই বিষয়ে আমি কিন্তু আবার একটা নতুন করে ভিডিও বানাবো। যারা অলরেডি ওই ভিডিওটা দেখেছেন, তাদের যদি কোনো ধরনের কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সেই টপিকটা ক্ল্যারিফাই করে আপনাদের কিন্তু জানাবো। আশা করি সেখানে বোধহয় ওই যখন প্রমোশনাল কোনো কেস হয় ফাংশনাল বা নন ফাংশনালের ক্ষেত্রে, সেখানে কেসটা কিছু ভুলভাল রয়েছে। আমি অতটা পুরোটা আর দেখা হয়নি। তো সেটা আমি ঠিকঠাকভাবে বলবো। তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে ফলো করে রাখবেন, যারা রোপা 2019-এর ডিটেলসে আপনারা চান। সেটা আমি ভালো করে আমি বলবো। আরও কিছু আমার প্ল্যান রয়েছে, যেগুলো আমি সময়ের অভাবে আপনাদের আপডেট দিতে পারছি না। একটা লিভ নিয়ে আপনাদের আপডেট দেওয়ার কথা ছিল। লিভ আছে, তারপর আপনার 8 ইয়ার্স 25 ইয়ার্স যে এমক্যাশ বেনিফিট যেগুলো হয়, সেগুলোর ফিক্সেশন রিলেটেড একটা ব্যাপার আছে। তো সেগুলো বলার আপনাদের কিন্তু আমি ভিডিও আস্তে আস্তে কিন্তু প্রোভাইড করব। আপনারা সবাই চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো জিপিএফের ক্ষেত্রে বলি, তো জিপিএফের এই আপনারা একটা অর্ডার দেখতে পাচ্ছেন। তো এই অর্ডারের মধ্যে আপনাদের কিভাবে আপনারা জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কারা ওপেন করে, সমস্ত কিন্তু আপনাদের বলছি, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে, জেনারেল প্রভিডেন্ট ফান্ড অফ দ্য এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ মেনটেন্ড as per provision laid down in the General Provident Fund West Bengal Service Rules. Different provisions of the said rules are stated below. এখানে ফার্স্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ওপেনিং অফ দ্য জিপিএফ অ্যাকাউন্ট। অর্থাৎ জিপিএফ অ্যাকাউন্ট কোনো এমপ্লয়ির কোথা থেকে আপনাদের ওপেন হয় বা কিভাবে ওপেন হয়। তো জিপিএফ অ্যাকাউন্ট যারা হচ্ছে আপনাদের গ্রুপ এ বি সি, সেই সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে আমি প্রথমে বলি। যারা গ্রুপ এ বি এবং সি এমপ্লয়ি রয়েছেন, তাদের যে অ্যাকাউন্টটা, সেটা আমাদের যে অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল রয়েছে, অর্থাৎ এজি বেঙ্গল রয়েছে। তো সেই এজি বেঙ্গলের আন্ডারেই কিন্তু তাদের জিপিএফ অ্যাকাউন্টটা থাকে। এবার এই জিপিএফ অ্যাকাউন্টটা আপনারা কিভাবে খুলবেন? আপনারা যদি গ্রুপ এ, গ্রুপ বি বা গ্রুপ সি এমপ্লয়ি যদি হয়ে থাকেন, তাহলে আপনারা যেই অফিসের আন্ডারে রয়েছেন, অর্থাৎ আপনাদের হেড অফ দ্য অফিস, তো তাদেরকে আপনি কিন্তু আপনাদের যে সমস্ত ডিটেলস রয়েছে, ইনফরমেশান রয়েছে, সেগুলো তারা কিন্তু ফিল আপ করতে বলবে। তো এটা কিন্তু আপনাদের হেড অফ দ্য অফিসে যারা এই সমস্ত কাজগুলো করে, কোনো একজন পার্টিকুলার কোনো ব্যক্তি হতে পারে বা কোনো একটা সেকশান হতে পারে, যারা এই জিপিএফ অ্যাকাউন্ট এই রিলেটেড কাজগুলো করে, অর্থাৎ অ্যাকাউন্টস সেকশানেই এই পার্টটা আপনাদের হয়ে থাকে। তো সেখান থেকে আপনাদের সমস্ত ফর্ম যা কিছু সাবমিট করা সেগুলো দেয়, এবং সেটা আপনাদেরকে ফিল আপ করে ওই নির্দিষ্ট ব্যক্তি, যদি ছোট অফিস হয়ে থাকে বা বড় অফিস হয়ে থাকলে, তাহলে সেই সেকশানে আপনাদের জমা দিতে হয়, এবং ওই ব্যক্তি তারপরে আপনাদের ওই অ্যাপ্লিকেশানটা সেটা অ্যাকাউন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ এজি বেঙ্গলে তারা ফরওয়ার্ড করে দেয়, এবং এভাবেই আপনাদের যে জিপিএফ অ্যাকাউন্টটা সেটা আপনাদের ওপেন হয়। এবার যারা এই কাজগুলো করে, অর্থাৎ জিপিএফ আপনাদের কাজগুলো করে, তারা কোথা থেকে এটা করে সেটা সম্বন্ধে আপনাদের বলি। যারা এই জিপিএফের কাজগুলো করে, তারা বেসিক্যালি কোনো একজন এমপ্লয়ি যার জিপিএফ অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তার সিস্টেমে লগ ইন করে, অর্থাৎ আইএফএমএস যে আছে সেখানে লগ ইন করে।
যদি কোনো এমপ্লয়ি যে অফিসের আন্ডারে থাকে অ্যাকচুয়ালি সেই অফিসের আন্ডার থেকে যদি স্যালারি হয় তাহলে ওখান থেকে তার ডিডিও থেকে কিন্তু এটা লগ ইন করা যায়। তো লগ ইন করে আপনাদের লেফট সাইডে যে অপশানগুলো থাকে সেখানে দেখবেন জিপিএফ আপনাদের অপশান আছে। তো এই জিপিএফ অপশানে গিয়ে তারা সমস্ত যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো ফিল আপ করে, অর্থাৎ আপনি যে ডিটেলসগুলো দেবেন তো সেই ডিটেলসগুলো তারা ফিল আপ করে দেয় এবং ফিল আপ করার পরে আপনাদের যে জিনিসগুলো প্রিন্ট আউট হয়, ফর্মগুলো প্রিন্ট আউট করার পর অফিসের সিগনেচার করে তারপরে বাকিগুলো রাখে এবং আপনাদের শুধুমাত্র ওই জিপিএফ যেটা সেটা এজিতে তারা পাঠিয়ে দেয়। এই সেম জিনিস কিন্তু আপনাদের বাকিগুলো অর্থাৎ জিআইএসএস বা ডেথ গ্র্যাচুইটি এগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, কিন্তু আপনাদের শুধুমাত্র জিপিএফের যে কপিটা সেটাই এজি বেঙ্গলে আপনাদের যায়। ঠিক আছে, তো এই এইচআরএমএস আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারা আপনাদের লেফট সাইডে যে জিপিএফ আপনাদের অপশানটা দেখতে পাচ্ছেন এমপ্লয়ি ইনফরমেশানে গিয়ে, তো ওখান থেকেই কিন্তু তারা এই টোটাল যে ডিটেলস আছে সেগুলো ফিল আপ করে, আপনারা প্রোভাইড করে ডিটেলসগুলোই ফিল আপ করে তারা অফিসের সিগনেচার করে তারপরে তারা যে এজি বেঙ্গল সেখানে ফরওয়ার্ড করে। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের জিপিএফ অ্যাকাউন্ট খোলার আপনাদের প্রসেস। তো এটাতে গেল গ্রুপ এ, বি, সি এদের ক্ষেত্রে। তো অর্থাৎ গ্রুপ এ, বি এবং গ্রুপ সি তাদের যে অ্যাকাউন্ট সেটা মেনটেন করে এজি বেঙ্গল, এবং গ্রুপ ডির যদি আমি ক্ষেত্রে বলি তাহলে মেনটেনেন্স অফ জিপিএফ অ্যাকাউন্ট এটা বলছে দ্য অ্যাকাউন্ট ইজ মেনটেনড বাই অ্যাকাউন্টেন্ট জেনারেল West Bengal for Group A, B and C. For Group D employee, such account is maintained by the head of the office of the employee concerned. ঠিক আছে, তাহলে জিপিএফ অ্যাকাউন্ট যারা গ্রুপ ডি এমপ্লয়ি রয়েছে তাদের জিপিএফ অ্যাকাউন্ট কিন্তু ওই যে নির্দিষ্ট অফিসে তিনি অ্যাটাচ আছেন তো সেই অফিসেরই আপনাদের যার আন্ডারে রয়েছে তো সেই কিন্তু তার এই জিপিএফ অ্যাকাউন্টটা তারা মেনটেন করবে। ঠিক আছে, তো এখানে আপনাদের যে চারটা অপশান রয়েছে দেখুন, জিপিএফ অ্যাকাউন্ট অফ গ্রুপ ডি স্টাফ মেনটেন বাই দ্য হেড অফ দ্য অফিস। এখানে কী কী রয়েছে আপনাদের 1, 2, 3, 4 করে রাখা হয়েছে। ঠিক আছে, ফর্ম নম্বর 1, 2, 3 রয়েছে, আর স্টেটমেন্ট শোয়িং দ্য টোটাল ডেবিটস অ্যান্ড ক্রেডিটস অফ ইচ মান্থ ফ্রম ফর্ম নম্বর 5। ঠিক আছে, 1, 2, 3 এবং ফর্ম নম্বর 5 এগুলো আপনাদের রয়েছে। এটা অত ইম্পর্ট্যান্ট নয়, আপনারা বুঝতে পারছেন। গ্রুপ এবিসি তাদের হচ্ছে এজি বেঙ্গলে থাকে এবং গ্রুপ ডি স্টাফ তাদের জিপিএফ অ্যাকাউন্ট সেটা ওই যে অফিসে তারা রয়েছে সেখান থেকেই তাদের ক্রেডিটটা হয়। ঠিক আছে, এবার আপনাদের যে অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশান অ্যান্ড মোড অফ ডিডাকশান এটার ক্ষেত্রে যদি আমি চলে যাই, ঠিক আছে, তো আপনাদের যে সাবস্ক্রিপশানের কথা যদি আমি বলি তাহলে আপনাদের যে নির্দিষ্ট স্যালারি রয়েছে তো সেই স্যালারি থেকে আপনাদের 6% আপনাদের কিন্তু এই জিপিএফটা কাটাতে হয় কম করে। দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশান শ্যাল বি ফিক্সড বাই দ্য সাবস্ক্রাইবার হিমসেলফ অর হারসেলফ, বাট ইট মে বি এনি সাম নট লেস দ্যান 6% অফ পে অ্যান্ড নট মোর দ্যান 100% অফ পে অফ দ্য এমপ্লয়ি কনসার্ন। অর্থাৎ আমরা যদি আপনার যে বেসিক থাকবে, ঠিক আছে, সেই বেসিকের আপনাদের 6% আপনাদের টাকা আপনারা অ্যাটলিস্ট সেটা জিপিএফ হিসেবে কাটাতেই হবে, এবং 100% ম্যাক্সিমাম নট মোর দ্যান 100% সেটা কিন্তু আপনি কাটাতে পারবেন না। ঠিক আছে, হেয়ার পে মিনস দ্য টোটাল অফ বেসিক পে, ডিএনএস মানে ডিএনএস অ্যালাউন্স অ্যান্ড দ্য স্পেশাল পে যদি আপনি পেয়ে থাকেন। ঠিক আছে, অর্থাৎ আপনাদের বেসিক পে, ডিএ এবং যদি আদার কোনো স্পেশালিস্ট পে যদি আপনি পেয়ে থাকেন তাহলে সেগুলোর ওপর আপনি 6% কম করে এবং ম্যাক্সিমাম 100% আপনি কিন্তু জিপিএফটা সেটা প্রতি মাসে আপনি কাটাতে পারেন। আচ্ছা, এবার আপনার এই যে জিপিএফ অ্যাকাউন্টটা এটা আপনাদের ওপেন করার কি প্রসেস রয়েছে। আপনাদের জিপিএফ অ্যাকাউন্ট এটা ওপেন করার কিন্তু একটা নির্দিষ্ট টাইম রয়েছে। ঠিক আছে, আপনাদের সার্ভিসের যখন 1 বছর কমপ্লিট হবে ঠিক তারপরের থেকেই আপনাদের কিন্তু জিপিএফ অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ আপনার সার্ভিসের 1 বছর কমপ্লিট হওয়ার পর থেকেই আপনার জিপিএফ অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এবং যদি আপনাদের এই জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে ডিলে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা প্রভিশন রয়েছে, আপনি দেখুন একটু, ইন কেস অফ ডিলে ইন ওপেনিং দ্য অ্যাকাউন্ট এরিয়া সাবস্ক্রিপশান হ্যাভ টু বি ডিডাক্টেড ফ্রম দ্য স্যালারি অফ দ্য এমপ্লয়ি কনসার্ন।
ঠিক আছে? অর্থাৎ যদি আপনার জিপিএফ অ্যাকাউন্ট ওপেন করতে ডিলে করে, ঠিক আছে? এখানে বলা হচ্ছে ডিলে বলতে কি দ্যাট ইজ ফ্রম দ্য মান্থ ইমিডিয়েটলি ফলোয়িং দ্য কমপ্লিশন অফ 1 ইয়ার অফ সার্ভিস। এই ঠিক আছে? আপনার 1 বছর সার্ভিস হওয়ার পরের যে মান্থটা পড়ে আছে সেই মাস থেকেই কিন্তু আপনার জিপিএফে আপনি যেভাবে আপনার সাবস্ক্রিপশন কাটাতে চাইবেন তো সেই মতোই কিন্তু কাটা শুরু হয়ে যাবে। এবং যদি আপনার ওপেন করতে দেরি হয়, ধরুন আপনার আরও 5 মাস দেরি হলো, তাহলে কিন্তু আপনাকে এরিয়ার হিসেবে কিন্তু ওই টাকাটা কাটাতেই হবে। অর্থাৎ আপনার ওই 1 বছর কমপ্লিট হওয়ার পর থেকেই কিন্তু যে যে মাসগুলো আপনার ডিলে হচ্ছে, তাহলে সেই মাসের টাকাটাও কিন্তু আপনাকে এরিয়ার হিসেবে কাটাতে হবে। দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ওয়ান্স ফিক্সড বাই দ্য সাবস্ক্রাইবার শ্যাল রিমেন আনচেঞ্জড ডিউরিং দ্য কোর্স অফ এ ফিনান্সিয়াল ইয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আপনি কোনো একটা ফিনান্সিয়াল ইয়ার ধরুন, যেমন এখন 2025-26, ঠিক আছে? যদি এপ্রিল মাস যখন পড়ে যাবে আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? আমি 24-25-এর কথা ধরছি না, 25-26-এর কথায় যদি চলে যাই, যদি আপনি একটা পার্সেন্টেজ ফিক্সড করে দেন, যদি ধরুন আপনি 7% করে কাটাতে চাইছেন জিপিএফ, তাহলে কি বলা হচ্ছে, ঠিক আছে? আপনি এই ফিনান্সিয়াল ইয়ারে বলেছে দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন ওয়ান্স ফিক্সড বাই এ সাবস্ক্রাইবার শ্যাল রিমেন আনচেঞ্জ ডিউরিং দ্য কোর্স অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার। অর্থাৎ আপনাকে ওই ফিনান্সিয়াল ইয়ারের অর্থাৎ 2026 সালের মার্চ মাস পর্যন্ত আপনি কিন্তু ওই সেম 7% হারেই কিন্তু আপনাকে জিপিএফটা কাটাতে হবে প্রতি মাসে। ঠিক আছে? এটার যে রেফারেন্স যে আপনাদের জিও নাম্বার সেটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। ডিউরিং সাসপেনশন GPF subscription cannot be deducted from subsistence grant of the employee concerned unless the employee desired in writing in his intention to subscribe. যদি আপনি কোনো এমপ্লয়ি যদি সাসপেনশনে থাকে, তাহলে কিন্তু তার জিপিএফ আপনাদের ডিডাক্ট করা হবে না। ঠিক আছে? কিন্তু যদি এমপ্লয়ি মানে সাসপেনশনে থাকাকালীন সে যদি লিখিতভাবে যদি সে কাটাতে চায়, ডিডাক্ট করতে চায় এবং সে লিখিতভাবে যদি সে এটা তার অফিসকে জানায়, তাহলে কিন্তু তার এই জিপিএফ সেটা কাটা হবে। ঠিক আছে? এইবার আমি বাকি যে জিনিসগুলো সেগুলো বলছি। যেমন এখানে ধরুন আপনাদের জিপিএফটা স্টপ করার ব্যাপারে কি বলা হয়েছে, জিপিএফ সাবস্ক্রিপশান টু বি স্টপড 3 মান্থস বিফোর রিটায়ারমেন্ট। ঠিক আছে? এটা আপনাদের 1/3/1999 একটা অর্ডার, জিও নাম্বার দেখুন 1991F। এই জিও নাম্বার ওয়াইজ কী বলা হয়েছে, জিপিএফ সাবস্ক্রিপশান শ্যাল বি স্টপড কম্পালসারিলি 3 মান্থস বিফোর দ্য ডেট অফ রিটায়ারমেন্ট। আপনি যেই মাসে রিটায়ার করবেন তার 3 মাস আগে আপনাকে কিন্তু জিপিএফ সাবস্ক্রিপশান বন্ধ করতে হবে। এটা আপনাকে লিখিতভাবে জানাতে হবে আপনার অফিসকে। এই সংক্রান্ত অর্ডার আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু হোল্ড করুন। তো এইটা হচ্ছে ওই অর্ডারের একটা অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে? যেটা 29শে মার্চ 2018-তে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে পাবলিশ করা হয়েছে। এখানে যেটা বলা হচ্ছে দেখুন, একদম নিচের দিকে আমি চলে যাচ্ছি, এইখানে অ্যাপ্লিকেশান ফর ফাইনাল পেমেন্ট অফ জিপিএফ বাই গ্রুপ ডি এমপ্লয়ি। যদি গ্রুপ ডি এমপ্লয়ের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি দেখুন, যে যদি আপনার সুপারঅ্যানুয়েশন যেটা রয়েছে, অর্থাৎ আপনি রিটায়ারমেন্টটা, সেটা যদি 30/4/2018-তে হয়, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেটা উইদিন 18/4/2018-তে আপনাকে করতে হবে। আচ্ছা, যেহেতু 18 সাল এগুলোর আপনাদের কেস কমপ্লিট হয়ে গেছে, তো এগুলো আমি আর বলছি না। একদম লাস্টেরটা দেখুন, 4 নম্বরটা আপনারা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? 31/7/2018 অর আফটারওয়ার্ডস, অর্থাৎ 31/7/2018 পরের যে কেসগুলো, সেখানে কি বলেছে, ইমিডিয়েটলি আফটার স্টপিং অফ সাবস্ক্রিপশান বিফোর 3 মান্থস অফ দ্য রিটায়ারমেন্ট অ্যাজ লেট ডাউন। এখানে যে আমি যে অর্ডারটার কথা বলেছিলাম 1991F 1399, সেই অর্ডারটার কথাই এখানে মেনশন করা হয়েছে। অর্থাৎ 31/7/2018 পরে যে কেসগুলো হচ্ছে, সেখানের ক্ষেত্রে আপনাদের 3 মাস আগে থেকে আপনাদের জিপিএফ যে সাবস্ক্রিপশান সেটা কিন্তু অফ করতে হবে। ঠিক আছে? এবার গ্রুপ ডির ক্ষেত্রে কি আপনাদের ফর্ম রয়েছে সেটা এখানে নিচে রয়েছে। ঠিক আছে? আপনাকে ফর্ম 10A পার্ট 1 যেটা, সেটা আপনাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করে আপনাদের যে এইচও রয়েছে সেখানে আপনাকে প্রোভাইড করতে হবে। এটা গ্রুপ ডি এমপ্লয়ের ক্ষেত্রে রয়েছে। যদি আপনারা চান তাহলে আমি কিন্তু এটা আলাদাভাবে আপনাদের জানাবো। আর নেক্সট আমি স্টেপগুলোতে একটু চলে যাই।
সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রসেসটা এবার আমি চলে আসছি সেটা হচ্ছে নমিনি কাকে কাকে আপনি রাখতে পারবেন। ঠিক আছে, নমিনি আপনি কাকে রাখতে পারবেন প্রথমটার ক্ষেত্রে আপনারা দেখুন। আচ্ছা, নমিনি আমি এখানে বলে দেবো, এরপরে যে ফর্মটা রয়েছে সেখানে কিভাবে আপনি শেয়ার দেবেন বা কীভাবে ফিল আপ করবেন সেই ফর্মটাও আমি আপনাদের দেখাবো। তো নমিনেশনের ক্ষেত্রে বলা হচ্ছে সাবস্ক্রাইবার shall at the time of joining the fund submit a nomination conferring one or more person the right to receive the amount that may stand to his credit in the fund in the event of his death before that amount has become payable or having become payable has not been paid, provided that if at the time of making the nomination the subscriber has a family, the nomination shall not be in favor of any person or persons other than the member of his family. তো এখানে বলে রাখি, যদি নমিনি আপনাকে অবশ্যই যখন আপনি জিপিএফ অ্যাকাউন্ট করবেন সেখানে রাখতেই হবে আপনাকে। প্রথমটার ক্ষেত্রে একটা ব্যাপার থাকে, যদি কোনো ব্যক্তির ফ্যামিলি থাকে সেক্ষেত্রে সে কী করবে, যদি কারো ফ্যামিলি না থাকে তখন সে কী করবে। প্রথমে আমি বলি, যখন কারো ফ্যামিলি থাকবে তখন সে কী করবে। যখন কারো ফ্যামিলি থাকবে, 1 নম্বর, সে যদি অবিবাহিত হয় তাহলে সে তার বাবা মাকে নমিনি হিসেবে রাখতে পারে। ঠিক আছে, এবং যদি কেউ বিবাহিত হয় তাহলে তার ফার্স্ট প্রেফারেন্স হিসেবে অটোমেটিক্যালি তার ওয়াইফ কিন্তু নমিনিতে চলে আসবে। ঠিক আছে, সেখানে কিন্তু তাকে 100% শেয়ারে রাখতে হবে। তারপর যদি তার পুত্র বা কন্যা যদি থাকে তাহলে কিন্তু সেকেন্ড যে নমিনি সেই হিসেবে কিন্তু তার পুত্র বা কন্যা কিন্তু তারা চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনাদের প্রথম কেস। অর্থাৎ কেউ যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী কিন্তু ফার্স্ট প্রেফারেন্স হিসেবে চলে আসে এবং তারপরে তার পুত্র বা কন্যা কিন্তু নেক্সট নমিনি হিসেবে আসে। আর যাদের বিয়ে হয়নি তারা কিন্তু নমিনি হিসেবে তাদের বাবা বা মাকে নমিনি হিসেবে তারা রাখতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে যাদের ফ্যামিলি থাকছে। এইবার যাদের ফ্যামিলি নেই তারা কি করবে, যাদের ফ্যামিলি নেই অর্থাৎ সে একাই রয়েছে, ধরুন কোনো ইনকেস তার কেউ কিন্তু নেই, কিন্তু সেক্ষেত্রে যে নমিনি হিসেবে বাইরের কাউকে কিন্তু নমিনি হিসেবে রাখতে পারবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা রুল রয়েছে যে ওই ব্যক্তি যদি পরবর্তীকালে বিবাহ করে তাহলে সেখানে অটোমেটিক্যালি ওই বাইরের অর্থাৎ ফ্যামিলির বাইরের যে ব্যক্তিটিকে নমিনি হিসেবে রাখা হয়েছিল সে কিন্তু অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে এবং যখন সে ফ্যামিলি করবে অর্থাৎ বিয়ে করবে তখন যাকে বিয়ে করবে সে কিন্তু ওই নমিনির আন্ডারে চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু রুল রয়েছে। অর্থাৎ আর একটা ব্যাপার কোশ্চেন থাকে যে কোনো ব্যক্তির হয়তো ফ্যামিলি রয়েছে, তিনি কিন্তু ইচ্ছে থাকলেও ফ্যামিলির বাইরের কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে রাখতে পারবে না। আগে ফ্যামিলির মধ্যে যে সমস্ত ব্যক্তি রয়েছে তারা পাবে চান্স, তারপরে ফ্যামিলির বাইরে যা কিছু তারা কিন্তু নমিনি হিসেবে আসবে। ঠিক আছে, এটা কিন্তু প্রত্যেকটাই যে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল রয়েছে সেই ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল হিসেবে কিন্তু সেখানে থাকবে। এবং কোন নমিনি কত পরিমাণ শেয়ার পাবে সেটাও কিন্তু তাকে সেখানে লিখতে হবে। ঠিক আছে, কোন নমিনি কত পার্সেন্ট করে শেয়ার পাবে সেটা কিন্তু তাদেরকে ওই নমিনির যে ফর্ম আছে সেই ফর্মে কিন্তু তাদেরকে মেনশন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা তো হলো ফ্যামিলি এবং ফ্যামিলি নেই তাদের কথায়। আর এই যে ফর্মটার কথা আমি যদি বলে দিই, এই ফর্মটা আপনারা কিন্তু আপনাদের অফিস থেকেই প্রোভাইড করা হবে। সেটা ফিল আপ করে আপনারা আপনাদের যে অফিসে যে যারা এই সমস্ত কাজ করে তাদেরকে জমা দেবেন, তারা এটাকে এজি বেঙ্গলে ফরওয়ার্ড করে দেবে। এটাই লেখা রয়েছে এখানে, ইংলিশে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, আর এইখানে ফ্যামিলি বলতে কী বলা হয়েছে সেটা একটু দেখুন। ফ্যামিলি বলতে বলা হচ্ছে যদি ইন কেস অফ মেল সাবস্ক্রাইবার যদি হয়, যদি কোনো পুরুষ সাবস্ক্রাইবার হয় তার ক্ষেত্রে তার স্ত্রী, তার ছেলে, তার মেয়ে এবং তার নাতি নাতনি তারা হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের এরা নমিনি হতে পারে। এবার যদি কোনো পুরুষের, ধরুন পুরুষ এমপ্লয়ি, তার বিয়ে হয়ে গেল, তারপরে তার স্ত্রীকে সে নমিনি হিসেবে রাখলো এবং পরবর্তীকালে তাদের ডিভোর্স হয়ে যায়। ঠিক আছে, লিগ্যালি তাদের ডিভোর্স হয়ে যায়। সেক্ষেত্রে যদি এই লিগ্যালি সেপারেটেড যে জিনিসটা রয়েছে
এটা আপনাদের কিন্তু পুরুষদের ক্ষেত্রে আপনাদের মানে অটোমেটিক্যালি কিন্তু এই তার যে স্ত্রী নমিনি ছিল এটা ক্যান্সেল হয়ে যাবে না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই এখানে বলা হচ্ছে আপনাদের আইনতভাবে প্রমাণ করতে হবে, তারপরেই কিন্তু তার স্ত্রীকে এই নমিনেশন থেকে বাদ দেওয়া যাবে, ঠিক আছে? এখানে আপনাদের একটু বলে দিই লাইনটা, এখানে চলে যাই, ঠিক আছে? এইখানে if a subscriber proves that his wife has been legally separated from him, or in case under the customary law of the community to which she belongs to entitled to maintenance, she shall thenceforth be deemed to be no longer a member of the subscriber family, in matter to which this rule relate unless the subscriber subsequently indicates by express notification in writing to the accounts officer that she shall continue to be so regarded, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের পুরুষ এমপ্লয়ীদের ক্ষেত্রে তাদের যদি তাদের ওয়াইফ যদি লিগ্যালি সেপারেট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে অটোমেটিক্যালি এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে না। সেখানে কিন্তু তার পুরো জিনিস মানে যা ব্যাকগ্রাউন্ড আছে সমস্ত কিন্তু আপনাদের চেক হবে যে সে আপনাদের একা করে সে থাকতে পারছে কি না বা টানতে পারছে কি না, সমস্ত কিন্তু সব কিন্তু সেগুলো আগে চেক হবে, তারপরে তাকে নমিনি থেকে বাদ দেওয়া হবে। কিন্তু সেকেন্ড কেস আপনারা যদি দেখবেন যে ইন কেস অফ যদি ফিমেল সাবস্ক্রাইবার থাকে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি তার হাজব্যান্ড তার নমিনি হবে, তার ছেলে মেয়ে নমিনি হবে, এবং সেক্ষেত্রে তার যদি নাতি নাতনি থাকে তাদেরকেও নমিনি হিসেবে রাখতে পারে। এবার ব্যাপার হচ্ছে যদি সে প্রুভ করে বা সে যদি লিখিত হিসেবে দেয় যে তার হাজব্যান্ডের মানে তার হাজব্যান্ডের সঙ্গে আর কোনো লিগ্যাল কোনো রিলেশান নেই, বা তিনি তার হাজব্যান্ডকে এক্সক্লুড করতে চাইছে এই নমিনি থেকে, সেখানে তাকে শুধুমাত্র একটা লিখিত একটা নোটিশ তাকে দিতে হয়। সেই নোটিশ দেওয়ার পরেই অটোমেটিক্যালি কিন্তু তার হাজব্যান্ডকে এই নমিনির জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু রুল নাম্বার এখানে বলা হয়েছে 2C অফ দ্য জিপিএফ ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল, ঠিক আছে? এটাই হচ্ছে আপনাদের এই মেল সাবস্ক্রাইবার এবং ফিমেল সাবস্ক্রাইবার এদের ক্ষেত্রে আপনাদের পার্থক্য রয়েছে। এবার আমি নমিনির যে ফর্মটা এটা একটু আপনাদের দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আপনাদের নমিনির ফর্ম, এখানে দেখুন, এখানে আপনাদের জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার যেটা এজি বেঙ্গল থেকে আপনাদের মেলের মাধ্যমে আসবে, ঠিক আছে? আগে আপনাদের জিপিএফ অ্যাকাউন্টটা ওপেন হবে, জিপিএফ অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে তারপরে আপনাদের নমিনি আপনাদের নির্দিষ্ট সময় পরে আপনাদের অফিস জানাবে আপনাদের, এবং এইটা ফিল আপ করে আপনাদের সাবমিট করতে হবে। যখন অ্যাকাউন্ট ওপেন হবে তখনই যে নমিনি দিতে হবে এমন কোনো মানে নেই। ধরুন কেউ বিবাহিত ছিলেন যখন চাকরি পান, তখন তার স্ত্রী রয়েছে, তখন সে তাকে নমিনি হিসেবে রাখবে। কিন্তু ধরুন কেউ অবিবাহিত অবস্থায় চাকরি পেয়েছে, তখন সে তার বাবা মা রয়েছে, সে চাইলে কিছুদিন পরে যখন সে বিয়ে করলো তারপরে কিন্তু সে নমিনির এই অ্যাপ্লিকেশনটা সেটা করতে পারে। তো এখানে নমিনির এই যে ফর্মটা রয়েছে দেখুন, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার আপনাদের নির্দিষ্ট পার্টিকুলার থাকবে, তারপর আইডি আপনার নাম হবে, এবং সেখানে আপনি সমস্ত আপনাদের জিনিসগুলো বলবেন। এবং এখানে বলা হচ্ছে নেম অ্যান্ড ফুল অ্যাড্রেস অফ দ্য নমিনি, এখানে আপনাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম করে আপনাদের থাকবে, ঠিক আছে? নেমে প্রথমে আপনাদের ধরুন ওয়াইফের নেম দিলেন যদি আপনি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন, তারপর রিলেশনশিপ উইথ দ্য সাবস্ক্রাইবার এটা বলতে হবে, অর্থাৎ সাবস্ক্রাইবারের সঙ্গে নমিনির কী রিলেশান, ঠিক আছে? এটা উল্টোটা করলে হবে না, রিলেশনশিপ উইথ দ্য সাবস্ক্রাইবার, অর্থাৎ ধরুন আপনি এমপ্লয়ি, ঠিক আছে? তাহলে নমিনি মানে আপনি নমিনির কে হন এইটা আপনাকে সবসময় বলতে হবে। ধরুন যদি নমিনির নাম আপনি দিলেন, ঠিক আছে? ধরুন তাহলে আপনার মহিলা একটা নাম হবে, আর রিলেশনশিপ কী হবে তাহলে ওয়াইফ, তার এজ দিতে হবে, এবং শেয়ার কত পার্সেন্ট আপনি দিতে চাচ্ছেন 100%, তো 100% আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার পুত্র সন্তান, ঠিক আছে, সেটা সন, তার এজ দেবেন, তারপরে তার শেয়ার এরকম দিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে কিন্তু থাকবে। তারপরে যে পয়েন্টটা রয়েছে কন্টিজেন্সিস অন
দ্য হ্যাপেনিং অফ হুইচ দ্য নমিনেশন উইল বিকাম ইনভ্যালিড। কী কী কারণে তাদের যে এই নমিনি সেটা ক্যান্সেল হয়ে যাবে, এটা যদি আপনি বলেন তাহলে সেক্ষেত্রে কী কী কারণ সেটা আপনি বলবেন। যদি কোনো কারণে ডিভোর্স হয়ে যায় বা এই সমস্ত, সেই কারণে আপনাদের এই নমিনেশন ক্যান্সেল হবে, এটা আপনি বলবেন। কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু যে নমিনির ডেথ হয়ে গেলে ক্যান্সেল হয়ে যাবে এটা মেনশন করা যাবে না, কারণ সেটা তো অটোমেটিক্যালি আপনার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে যদি নমিনি আপনার ফ্যামিলি মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, নেম, অ্যাড্রেস অ্যান্ড রিলেশনশিপ অফ দ্য পারসনস ইফ এনি টু হুম দ্য রাইট অফ দ্য নমিনি শ্যাল পাস ইন দ্য ইভেন্ট হি অফ হিজ অর হার, ঠিক আছে, প্রিডেসিং দ্য সাবস্ক্রাইবার, ঠিক আছে। তো এখানে আপনাদের বলতে হবে যে কী কারণে আপনার এই যে নমিনিটা এটা ইনভ্যালিড হয়ে যাবে আপনাদের উপরে যে সমস্ত নমিনির নামগুলো থাকবে তাদের ক্ষেত্রে, এবং সেইটা কার কাছে ট্রান্সফার হয়ে যাবে। অর্থাৎ আপনি আরও একজনের নাম দেবেন যে এদের যদি কারো ক্যান্সেল হয়ে যায় তাহলে তার কাছে এই নমিনিটা পাস হয়ে যাবে, ঠিক আছে। তো তার নেম, অ্যাড্রেস, রিলেশনশিপ তার সঙ্গে সেগুলো এখানে থাকবে। আর যদি কোনো নমিনি সে যদি আপনার ফ্যামিলি মেম্বার যদি না হয় তাহলে কিন্তু সেখানেও এইখানে আপনাদের রিজনটা দিতে হবে রাইট সাইডে, ঠিক আছে। তারপর আপনি পুরো এই জিনিস দিলেন, এখানে আপনাদের উইটনেস, দুজন উইটনেস তাদের সিগনেচার এখানে থাকবে, এবং এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের নমিনির যে ফর্ম সেইটা। তো এবার আমরা আবার ফার্স্ট যে অর্ডারটা সেটাতেই আমরা চলে যাই। আর একটা আপনাদের অ্যাপেন্ডিক্স রয়েছে, যখন আপনাদের জিপিএফ অ্যাকাউন্টটা খোলা হচ্ছে আপনাদের বললাম, সেক্ষেত্রে যদি আপনি আপনার যে অফিস যে আপনাদের এই কাজগুলো করছে, তো তারা তো এই জিনিসগুলো তাদের তো কিছু ডাটা দরকার। তো সেখানে আপনাদের এই যে এরকম একটা ফর্ম এটা ফিল আপ করতে হয়। তো এই ফর্মে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু থাকবে, ঠিক আছে। ধরুন এখানে আপনাদের বলা হচ্ছে প্রথমে যে স্টেটমেন্ট অফ পার্টিকুলার্স ফর অ্যালটমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট নাম্বার টু কম্পালসারি সাবস্ক্রাইবার ফর দ্য মান্থ অফ, আপনাদের এখানে বলা থাকলো। এবার এখানে আপনাদের যে গভর্নমেন্ট সার্ভেন্ট আপনাদের নাম থাকবে উইথ এমপ্লয় আইডি, তারপর আপনাদের নেম অফ দ্য সাবস্ক্রাইবার আপনাদের ফাদার বা হাজব্যান্ডের নেম, তারপরে ডেট অফ বার্থ থাকবে, তারপরে ডেট অফ জয়নিং ইন সার্ভিস থাকবে, ডেজিগনেশন থাকবে, এমএলমেন্টস থাকবে, অর্থাৎ এমএলমেন্টস মানে আপনাদের বেসিক রয়েছে, ডিএ রয়েছে, আর মান্থলি রেট অফ সাবস্ক্রিপশান আপনি কত টাকায় আপনি এখানে কাটাতে চাইছেন সেইটা, আর কোন মাস থেকে তারপরে আপনি কাটাতে চাইছেন সেটা, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রিমার্কস, এই সমস্ত আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এবং তারপর এখানে আপনাদের হেড অফ দ্য অফিস, এবং এটা আপনাদের ফিল আপ করবে বাম সাইডে, এবং ডান সাইডে এজি বেঙ্গল অফিসের সেখানে কিন্তু ফিল আপ করবে। তো এটা হচ্ছে ফার্স্ট আপনাদের যখন জিপিএফ অ্যাকাউন্ট আপনি ওপেন করতে চাইছেন সেই সময় যে অ্যাপেন্ডিক্স এইটা হচ্ছে এইটা আপনাদের, এটা আমি বললাম, ঠিক আছে। নেক্সট আমি যে বাকি জিনিসগুলো রয়েছে সেটা একটু বলে দিই। আচ্ছা, এবার আরও কিছু কেস রয়েছে এখানে রয়েছে, সেগুলো আপনার খুব বেশি ইম্পর্টেন্ট নয়। যেমন এখানে অ্যাডভান্স রয়েছে, যদি আপনি জিপিএফ থেকে কিছু অ্যাডভান্স আপনি তুলতে চান সেক্ষেত্রে কী কী কারণে আপনি কী কী রিজনে আপনি তুলতে পারবেন সেটা আপনাকে দেখাতে হবে, ঠিক আছে। 1 নম্বর যেখানে আপনি বলেছে যদি আপনার কোনো অসুস্থতা হয়ে থাকে, ইলনেস হয়ে থাকে সেক্ষেত্রে, আচ্ছা কোনো রিজন অফ হেলথ হয়ে থাকে বা এডুকেশান সেই রিলেটেড কোনো কারণে, ঠিক আছে, বা কোনো পার্সন যারা আপনার ওপর ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে আপনি যদি এই হেলথ, এডুকেশন এই সমস্ত রিলেটেড বিষয়ে আপনাদের কিছু টাকা পয়সার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে, ঠিক আছে। আর আপনাদের আরও কিছু কেস রয়েছে, যেমন এখানে নিচের দিকে দেখুন, যেমন এই অ্যাকাডেমিক, টেকনিক্যাল, প্রফেশনাল, ভোকেশনাল যে সমস্ত এডুকেশনাল কেস রয়েছে সেক্ষেত্রে যদি আপনাদের ছেলে মেয়ের ক্ষেত্রে লাগে টাকা সেক্ষেত্রে আপনি করতে পারেন। আচ্ছা, এবার যেটা বলা হচ্ছে যে আপনি কত টাকা এইভাবে যে অ্যাডভান্স সেটা তুলতে পারবেন সেটা হচ্ছে টেম্পোরারি অ্যাডভান্স শ্যাল নট এক্সিডেড 3 months পে অর হাফ দ্য অ্যামাউন্ট অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার হুইচ এভার ইজ লেস, ঠিক আছে। দুটো জিনিস কী বলেছে, একটা বলছে আপনাদের 3 মাসের পে, ঠিক আছে, 3 মাসের আপনাদের পে, আরেকটা হচ্ছে আপনাদের টোটাল যে আপনাদের জিপিএফ যে ফান্ড
ক্রেডিট হয়েছে তার অর্ধেক, এই দুইয়ের মধ্যে যেটা কম হবে আপনি সেটাই টেম্পোরারি অ্যাডভান্স হিসেবে আপনি তুলতে পারবেন, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে এই টেম্পোরারি অ্যাডভান্সটা শ্যাল বি রিকভার্ড ফ্রম দ্য সাবস্ক্রাইবার ইন নট মোর দ্যান 24 ইকুয়াল মান্থস ইনস্টলমেন্ট, অর্থাৎ 2 বছরের মধ্যে আপনার এই যে অ্যাডভান্সটা সেটা কিন্তু রিকভার করে নেওয়া হবে, ঠিক আছে। এবার আরও কিছু রয়েছে এখানে, স্পেশাল রিজন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু রুল 15-এর মধ্যেই পড়ছে, দেখুন রুল 15(1) ক্লজ এ রয়েছে, এন্ড 1 ক্লজ বি এখানে একটা থাকবে, এই যে এই ব্যাপারটা, ঠিক আছে। এই যে টু মিট কস্ট অফ হায়ার এডুকেশান এটার ক্ষেত্রে, আর টেম্পোরারি অ্যাডভান্স স্পেশাল রিজন এখানে আপনাদের ক্লজ সি রয়েছে। আচ্ছা, এটা আপনাদের অতটা ইম্পর্ট্যান্ট নয়। আচ্ছা, আরেকটা এখানে একটা ব্যাপার রয়েছে, ধরুন যে নন রিফান্ডেবল অ্যাডভান্স অর পার্ট ফাইনাল উইথড্রয়াল, এটার ক্ষেত্রে যে সাবস্ক্রাইবার মে অ্যাট এনি টাইম আফটার কমপ্লিশন অফ 15 years of service or within 10 years before the date of his retirement on superannuation, whichever is earlier, apply for such advance to be utilized for one or more of the following purpose. কোন উপায়ে, ঠিক আছে, একজন সাবস্ক্রাইবার তিনি যদি 15 বছর সার্ভিস কমপ্লিট করে দেয় বা উইথিন 10 years বিফোর দ্য ডেট অফ রিটায়ারমেন্ট, যদি তার যে ধরুন 2030 সালে তার রিটায়ারমেন্ট হয়, তাহলে 2020 সালের পরে, ঠিক আছে, এই 10 বছরের মধ্যে রিটায়ারমেন্টের মধ্যে, ঠিক আছে, বা সুপারঅ্যানুয়েশনের মধ্যে এই টাইমটার মধ্যে সে যদি অ্যাপ্লাই করে, তাহলে সে নিম্নলিখিত এই কারণগুলি যদি থাকে তাহলে সে এই নন রিফান্ডেবল অ্যাডভান্স এটা কিন্তু সে তুলতে পারবে। যেমন এখানে প্রথম ব্যাপারটা কি দেখুন, হায়ার এডুকেশান অফ এবং ট্রাভেল যে এক্সপেন্সেস থাকবে সেগুলো তাদের ছেলে মেয়েদের পড়ার জন্য, সেক্ষেত্রে, ঠিক আছে। এবার এই এডুকেশনের মধ্যে আবার কিছু আপনাদের পার্ট রয়েছে, যেমন আউটসাইড ইন্ডিয়ার ক্ষেত্রে আর আপনাদের ইন ইন্ডিয়ার ক্ষেত্রে কী কী রয়েছে সেটার ক্ষেত্রে। আর তারপরে সেকেন্ড যেটা ধরুন, যদি তার ছেলে মেয়ের যদি বিয়ে হয় সেক্ষেত্রে, হ্যাঁ, এক্সপেন্সেস। আচ্ছা, আরেকটা যেটা সেটা হচ্ছে ইলনেস, সেই ইলনেসের কারণেও তারাও সেক্ষেত্রে তুলতে পারবে। এবং বাড়িঘর বানানোর ক্ষেত্রে যে সমস্ত ব্যাপার থাকে সেটা রয়েছে নাম্বার ডিতে। তারপরে আপনাদের যদি কোনো ফ্ল্যাট পারচেস করতে চান, ঠিক আছে, বা কোনো আপনি বাড়ি রয়েছে সেটা রিপেয়ারিং করতে চান, সেক্ষেত্রে আপনারা এই টাকাটা তুলতে পারেন, মানে লোন টাইপের এটা অ্যাকচুয়ালি। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে, সাবস্ক্রাইবার মে টেক সাচ অ্যাডভান্স আপ টু 3/4 অফ দ্য ব্যালেন্স অ্যাট হিজ ক্রেডিট, তার যত জিপিএফ ক্রেডিট রয়েছে তার 3/4 অংশ তিনি কিন্তু এইভাবে তুলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আপনাদের ব্যাপার রয়েছে, স্যাংশন কে করবে সেটা আপনারা সবাই জানেন। যদি এবিসি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা এজি বেঙ্গল হয়ে যাবে, এবং যদি আপনাদের গ্রুপ ডি হয়ে থাকে তাহলে নিজেদের অফিস আপনাদের এটা এই সমস্ত ব্যাপার আপনাদের দেখবে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের আর কি রয়েছে এখানে, ইন্টারেস্ট, অবশ্যই জিপিএফটা যে কোনো আপনাদের যদি আপনারা ব্যাংকে টাকা রাখেন সেগুলোর থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে আপনাদের ইন্টারেস্ট দেয়। এই জন্য সবাইকে সবসময় বলা হয় যে যাই হয়ে যাক না কেন জিপিএফের টাকা কিন্তু কোনোভাবেই তোলা উচিত নয়, কারণ এখানে ইন্টারেস্টটা অনেক ভালোভাবে কিন্তু এখানে পাওয়া যায়। তো আপনাদের ইন্টারেস্টের কথা যদি আমি বলি, ঠিক আছে, এখানে বলা হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ ইচ ফিনান্সিয়াল ইয়ার ইন্টারেস্ট ইজ ক্যালকুলেটেড অ্যান্ড ক্রেডিটেড ইন দ্য রেসপেক্টিভ জিপিএফ অ্যাকাউন্ট অফ দ্য এমপ্লয়ি কনসার্ন বাই দ্য হেড অফ দ্য অফিস ফর গ্রুপ ডি এমপ্লয়িজ অ্যান্ড অ্যাকাউন্টেন্ট জেনারেল ওয়েস্ট বেঙ্গল আর গ্রুপ এ বি সি এমপ্লয়ি, ঠিক আছে। এটা আপনাদের প্রত্যেক ফিনান্সিয়াল বছরের শেষে এটা ক্যালকুলেশন করা হয়, ইন্টারেস্ট যেটা সেটা ক্যালকুলেশন করা হয়, এবং ইন দ্য রেসপেক্টিভ অফ জিপিএফ অ্যাকাউন্ট সেগুলো কিন্তু তাদের হেড অফ দ্য অফিস করে, যদি গ্রুপ ডি এমপ্লয়ি হয়, বা এজি বেঙ্গল হয় সেটা গ্রুপ এ বি সি এমপ্লয়ীদের ক্ষেত্রে। রেট অফ ইন্টারেস্ট অন জিপিএফ ফর দ্য ইয়ার 2006-07 অর্থবর্ষে এই জিপিএফের ইন্টারেস্ট রেট যেটা সেটা ছিল 8%, ঠিক আছে। এবং বর্তমানে আপনাদের 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ার, এখানে জিপিএফের কত পার্সেন্টেজ চলছে সেটা আপনাদের অবশ্যই একটু দেখতে হবে, সেটা আমার এখনও জানা নেই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের গুগল রয়েছে বা অফিস রয়েছে, সেই অফিসকে গিয়ে বললে আপনাদের কিন্তু সঠিক ইনফরমেশনটা তারা দিয়ে দেবে,
ঠিক আছে। এবার এই ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে কী কী কেস রয়েছে? ফাইনাল পেমেন্টের ক্ষেত্রে অর্থাৎ আপনি যদি রিটায়ারমেন্ট করে থাকেন বা রেজিগনেশন আপনি দিয়ে থাকেন, ঠিক আছে, বা আপনাকে চাকরি থেকে ডিসমিস করা হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার টাকা তুলতে পারবেন? সেকেন্ড প্রসেস, যদি কোনো এমপ্লয়ি সে যদি মারা যায়, ঠিক আছে, ডেথ অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়ি, সেক্ষেত্রে যদি তার নমিনেশন এক্সিস্ট করে তাহলে সে কিভাবে টাকা তুলতে পারবে, এবং যদি তার কোনো নমিনি না থাকে তাহলে সে কিভাবে টাকা তুলতে পারবে, ঠিক আছে। তো ফাইনাল পেমেন্ট আপনারা যদি দেখুন, এখানে ফার্স্ট বলছে রিটায়ারমেন্ট, রেজিগনেশান, ডিসমিসাল। এটা আপনাদের বললাম যে প্রথম ক্ষেত্রেই যে গ্রুপ এ বি সি এমপ্লয়ি আর রিকোয়ার্ড টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর ফাইনাল পেমেন্ট of balance in the provident fund account to the head of the office in form 10A. Head of the office furnishes some certificates regarding date of retirement, last deduction, withdrawal during last 12 months etc, and sent the form to the account general West Bengal for issue the final payment order. The drawing and DDO, drawing and disbursing officer, draws the amount from treasury by presenting bill on the basis of the final payment order issued by the Accountant General West Bengal and disburse the amount to the retired, resigned, dismissed government employee. ঠিক আছে, এখানে আপনাদের একটা ফর্ম রয়েছে 10A ফর্ম, ঠিক আছে, আমি আপনাদের যদি থেকে থাকে আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আপনাদের 10A ফর্ম, দেখুন 10A ফর্ম যেটা রয়েছে এটা হচ্ছে ফর অল অফিসার্স আদার দেন গ্রুপ ডি, এটা গ্রুপ ডি বাদে। তো গ্রুপ ডির ক্ষেত্রে আমি আগে একবার দেখালাম তারা কোন ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে, সেটা একটু আগে দেখিয়েছি। এবং গ্রুপ ডি ছাড়া যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই 10A যে ফর্মটা রয়েছে সেটা আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। টু এজি বেঙ্গল, এখানে আপনাদের আই এম ডিউ টু রিটায়ার, ঠিক আছে, অর হ্যাভ রিটায়ার্ড অর হ্যাভ প্রসিড অন লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট ফর ড্যাশ, আপনাদের মান দিতে হবে, হ্যাঁ এইটা করেছে। হ্যাভ রিজাইন্ড ফাইনালি ফ্রম গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড মাই রেজিগনেশন হ্যাজ বিন এক্সটেডেড উইথ এফেক্ট ফ্রম, আপনাদের ডেট দিতে হবে। আর বলা হচ্ছে মাই প্রভিডেন্ট অ্যাকাউন্ট মানে জিপিএফ নাম্বার আপনাদের দিতে হবে। আর এর সাথে সাথে দ্য ডেজিগনেশন অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য ডিডিও আন্ডার হুম আই সার্ভ লাস্ট ইজ, এখানে আপনি যে অফিসের আন্ডারে বা যে ডিডিওর আন্ডারে চাকরি করতেন তাদের অ্যাড্রেস দিতে হবে, পিন দিতে হবে, ঠিক আছে। এবং আপনাদের অ্যাড্রেস অফ দ্য অ্যাক্রিডিটেড ট্রেজারি যেটা সেটা আপনাদের দিতে হবে। এবং তারপরে ফাইনালি আপনার নাম, অফিস অ্যাড্রেস, পার্মানেন্ট হাউস অ্যাড্রেস, এগুলো আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। আর এই যে ফর্মটা এটা রয়েছে, এটা হচ্ছে আপনাদের হেড অফ দ্য অফিস যারা রয়েছে তারা যখন আপনাদের ওই এজি বেঙ্গলকে ফরওয়ার্ড করবে তারা কিন্তু এই যে ফর্মটা রয়েছে অর্থাৎ এটা আপনাদের 10 পার্ট 2, এটা তারা ফিল আপ করবে আপনার সমস্ত যা ডিটেলস সেটা দেখে। এবং তারপর এজি বেঙ্গল থেকে যখন আপনাদের পারমিশন হবে তখন তারা সেভাবে বিল করবে এবং আপনার ট্রেজারি থেকে সেটা কিন্তু আপনাকে ডিসবার্স করে দেওয়া হবে। এটা হচ্ছে আপনাদের যখন আপনি রিটায়ারমেন্ট করছেন বা আপনি রেজিগনেশন দিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপারটা রয়েছে। আরেকটা ব্যাপার হলো যখন আপনি চাকরি করতে করতে আপনি যখন মারা যাচ্ছেন এবং আপনার যখন নমিনি এক্সিস্ট করছে অর্থাৎ জিপিএফে আপনি নমিনি দিয়েছেন তখন তারা কিভাবে আপনার টাকাটা তুলতে পারবে সেটা আপনারা একটু দেখুন। যে দ্য নমিনিজ হ্যাভ টু সাবমিট অ্যাপ্লিকেশান ফর ফাইনাল পেমেন্ট অফ ব্যালেন্স ইন দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট অফ দ্য ডিসিজড গভর্নমেন্ট এমপ্লয়ি টু দ্য হেড অফ দ্য অফিস ইন ফর্ম 10B। তো এই 10Bটা আপনাদের দেখাচ্ছি। আর এখানে আপনাদের বলা হচ্ছে যে গ্রুপ এ বি সির ক্ষেত্রে এই কেসটা রয়েছে, গ্রুপ ডির ক্ষেত্রে আলাদাভাবে আমি দেখিয়ে দিয়েছি। দ্য হেড অফ দ্য অফিস উইল ফার্নিশ সাম সার্টিফিকেট রিগার্ডিং ডেট অফ, মানে ওই অফিস ওই নমিনিকে কিছু আপনাদের সার্টিফিকেট দেবে যেখানে ওই নমিনিকে যে এমপ্লয়ি ছিলেন যিনি মারা গেছেন তার সমস্ত ডিটেলস দিতে হবে, কবে মারা গেছে কি না সমস্ত দিতে হবে। এবং দেওয়ার পরে তারা কি করবে, ওই যে সার্টিফিকেটে সেটা এজি বেঙ্গলের কাছে ফাইনাল পেমেন্টের জন্য তারা আবেদন করবে এবং সেখান থেকে যখন পারমিশন পাবে তখন বলছে এই ডিডিও তারা ওই যে অ্যামাউন্টটা সেটা ট্রেজারি থেকে ড্র করবে এবং ফাইনাল যে পেমেন্ট অর্ডারটা সেটা ইস্যু করবে আপনাদের এজি বেঙ্গল, সেখান থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি 10Bটা একটু আপনাদের দেখিয়ে দিই। এটা হলো 10B ফর্ম, এটা পার্ট 1, যারা নমিনি রয়েছে, ঠিক আছে, সেই নমিনি তারা এটা ফিল আপ করবে
এবং আপনার সঙ্গে কী রিলেশান আছে, গভর্নমেন্ট এমপ্লয়ির ডেট অফ ডেথ, ডেট অফ বার্থ, কোন পোস্টে তিনি ছিলেন, ঠিক আছে। আর সমস্ত আপনার জিপিএফ নাম্বার টাম্বার যা আছে সব কিন্তু এখানে ফিল আপ করতে হবে। আর যে পার্ট 2 যেটা এই দেখুন এখানে আপনাদের রয়েছে রিলেশনশিপ উইথ দ্য সাবস্ক্রাইবার, এগুলো সব থাকবে। এবং পার্ট 2 যেটা রয়েছে সেটা আপনাদের যে হেড অফ দ্য অফিস তারা কিন্তু ফিল আপ করবে এই 10B ক্ষেত্রে। ফর্ম 10B পার্ট 2 যেটা রয়েছে এটা তারা ফিল আপ করবে এবং তারপরে ইজি বেঙ্গলকে পাঠাবে। সেখান থেকে পারমিশন এলে, ঠিক আছে, পারমিশন এলে তারা একটা পে অর্ডার করবে এই টাকাটা ডিসবার্সের জন্য, এবং সেই পে অর্ডারটা থেকে তারা তাদের যে ফাইনাল পেমেন্ট সেটা তারা করবে, ঠিক আছে। এবার নেক্সট পার্টটা দেখি। এবার নেক্সট পার্টটা হচ্ছে যখন কিন্তু কোনো নমিনেশন এক্সিস্ট করবে না, অর্থাৎ ধরুন কারো জিপিএফে কোনো নমিনি দেওয়া নেই, তখন সেক্ষেত্রে কীভাবে তার যে জিপিএফ টাকা সেটা তারা পাবে, ঠিক আছে। এটা কি বলা হয়েছে, দ্য অ্যামাউন্ট ইজ পেয়েবল টু অল দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি অফ দ্য ডিসিজড গভর্নমেন্ট এমপ্লয়ি ইন ইকুয়াল শেয়ার্স প্রোভাইড দ্যাট নো শেয়ার শ্যাল বি পেয়েবল টু। অর্থাৎ এখানে যদি কোনো নমিনেশন যদি না দেওয়া থাকে কিন্তু তার ফ্যামিলি মেম্বার রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার কিন্তু ইকুয়াল শেয়ার করে তার টাকা পাবে। কিন্তু কোন কোন ফ্যামিলি মেম্বারের মধ্যে কোন কোন ফ্যামিলি মেম্বার তার এই টাকা পাবে না, তার ছেলে যে লিগ্যাল মেজরিটিতে পৌঁছে গেছে, অর্থাৎ সে নিজে ধরুন স্ট্যান্ড হয়ে গেছে, সে কিন্তু কোনো টাকা পাবে না, ঠিক আছে। আচ্ছা, তার নাতি সেও যদি নিজের পায়ে দাঁড়িয়ে যায় সেও কিন্তু কোনো টাকা পাবে না। ম্যারিড ডটার, যার হাজব্যান্ড বেঁচে রয়েছে তিনি কোনো টাকা পাবে না, ঠিক আছে। আচ্ছা, ম্যারিড ডটার্স অফ এ ডিসিজড সন, ঠিক আছে, হুজ হাজব্যান্ড আর অ্যালাইভ, ঠিক আছে, ম্যারিড ডটার্স অফ এ ডিসিজড সন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তারা এই টাকাটা পাবে না এই 4 নম্বরের ক্ষেত্রে, ঠিক আছে। আরেকটা বলি যে ইফ দ্য সাবস্ক্রাইবার হ্যাজ লেফট নো ফ্যামিলি, যদি আপনার নমিনি নেই, কী কারণে নেই না, আপনাদের তার কোনো ফ্যামিলিই নেই, ঠিক আছে। সে ধরুন বাইরের কাউকেও নমিনি করে যায়নি, যদি বাইরের কাউকে নমিনি করে থাকে তাহলে সে অটোমেটিক্যালি সে পাবে। আর যদি বাইরের কাউকে নমিনি সে না করে যায় সেক্ষেত্রে আর মানে সে তার কোনো আপনাদের নমিনিতে কোনো নামই মেনশন নেই, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে তার যে সাকসেশান, ঠিক আছে, সেই তার সাকসেশান বলতে কোনো কারণে তার ধরুন যে বাড়ি ঘর রয়েছে, জায়গাপত্র রয়েছে, সেইটা কেউ কোর্টের মাধ্যমে, ঠিক আছে, তার সাকসেশান হিসেবে কেউ দাবি করলো, তার আত্মীয় বা কোনো কিছু, ঠিক আছে। এবং এই কেসের ক্ষেত্রে আমাদের বলা হয়েছে ইফ দ্য সাবস্ক্রাইবার হ্যাজ লেফট নো ফ্যামিলি দ্য অ্যামাউন্ট ইজ পেয়েবল টু দ্য claimants as per succession certificate issued by court of law. In such cases also, claim for final payment of balance in provident fund account is to be submitted of the head of the office in form 10B, যেটা আমি এর আগে দেখালাম, ঠিক আছে, যেখানে আপনার নমিনির ক্ষেত্রে যেভাবে করে সেক্ষেত্রে আপনাদের এই ব্যক্তি 10B ফর্ম ফিল আপ করবে। আদার প্রসিডিওর ইজ দ্য সেম অ্যাজ মেনশন ইন প্যারা 7.2। ইন কেস অফ গ্রুপ ডি এমপ্লয়ি, দ্য হেড অফ দ্য অফিস is the sanctioning authority, so the application of the final payment is not sent to the AG Bengal, আমি যেমন বললাম, and the final payment order is issued by the head of the office. Other procedure is the same as mentioned above. তো এইভাবে গ্রুপ এ বি সি ডি প্রত্যেকের ক্ষেত্রে যে জিপিএফ অ্যাকাউন্ট রয়েছে সেই জিপিএফ অ্যাকাউন্টে এভাবেই কিন্তু তাদের খোলা হয় এবং এভাবে মেনটেন করা হয়। আর যখন তারা টাকা তুলে তখন এভাবেই কিন্তু তারা টাকাটা তুলতে পারে, ঠিক আছে। তো সমস্ত ডিটেলস আমি আপনাদের বললাম যে প্রথম থেকে আপনাদের ভিডিওটা যদি ভালো থাকে, একটা অনেকটা লং ভিডিও হয়ে গেছে, প্রায় এখানে 45 মিনিটের ভিডিও আপনাদের হতে যায়। তো জিপিএফ এই ভিডিওটা আপনারা যদি দেখে নেন তাহলে ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের আন্ডারে যারা রয়েছেন তাদের জিপিএফ নিয়ে কোনো আশা করি আর কোনো দ্বিধা থাকার কথা না। আর যদি আপনাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্স খোলা রয়েছে, এখানে কমেন্ট করে জানাবেন। আর কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, অবশ্যই ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।